মানে ওই যে বলে না যে পুরনো হয় না আসলে কিছু, এই যে আমি পাশাপাশি মুখোমুখি বসে আছি, আমার পাশে আরো 4 জন বসে আছে, সেটা কি হয় আমি বাড়ির অ্যাটমসফিয়ারে খাটে বসে আমি ক্লাস করছি, এটা হয় না। মানে তোমার ছোটবেলা নিশ্চয়ই প্রচুর সবুজ, প্রচুর বৃষ্টি, আমার ছোটবেলা খুব ধোঁয়া, খুব রাস্তাঘাট একদম জ্যামজট, হ্যাঁ সেকেন্ডের মধ্যে মানে হোয়াটসঅ্যাপ সিন 1:21 এখন 1:22 কেন এখন এগুলো? হ্যাঁ, তো আমি তো খুবই কম বয়সে সবাইকে হারাই, তো হারাই মানে আছে কোথাও না কোথাও, বাট আমার সামনে নেই। যাই হোক, মানে তোমাকে তো প্লেট ধরে সামনে সমস্তটা এগিয়ে দেওয়া যাবে, একদম যাবে না, বদলে যাচ্ছে, চেহারা বদলে যাচ্ছে, রূপ বদলে যাচ্ছে, মানে আমার নিজের বলে এখন আর কিছু নেই, যেটা শুধুমাত্র আমার। তোমার বাড়ি এসে প্রথমে যেটা মনে হচ্ছে, আহা কি দেখিলাম, তার মধ্যে আমরা এর পিছনে কাঠিবাজি করে যাই। স্ট্রাগল, অনিশ্চয়তা এইরকম প্রফেশনে অত্যন্ত বেশি, প্রত্যেকটা যুগেরই প্লাস মাইনাস আছে। মানে এখনকার এই ডিজিটাল ওয়ার্ল্ডের যুগে দাঁড়িয়ে কি সহজে আমার কোনো কাজ খুব সহজে পৌঁছে যাচ্ছে পৃথিবীর অন্য প্রান্তে দাঁড়িয়ে, যেটা আগে ছিল না। হ্যাঁ, মানে আমার মা বলে যে তুমি থালা যত বড় করেই পাতো না কেন, তোমাকে যত হাতা ভাত দেওয়ার কথা আছে, এক হাতা হোক 2 হাতা হোক, তত হাতাই আসবে। সবার আগে এইটার মানে এই জগৎটার ডার্ক সাইডটা আমাকে দেখে, কিন্তু যতগুলো না বলে তত আমার মনে হয় করি। আজ সেই ঘরে এলাই পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আহা কি অপূর্ব সুন্দর। জানে দো মুঝে, জানে দো রঞ্জিশে আগিলে वफा के सिले जो गए जाने दो, যেতে দাও আমায় ডেকো না। আমি ছোটবেলা থেকে খুব সুন্দর একটা ভ্যালু সিস্টেমে বড় হয়েছি, যে আগে ভালো মানুষ হতে হবে, কিন্তু যত দিন যাচ্ছে ভালো মানুষের ডেফিনিশন কোড আনকোড পাল্টাতে যাচ্ছে। এখন কি যে ভালো, কে যে ভালো, কি করলে যে ভালো হবে, সবকিছু মিলিয়ে কেমন একটা গলিয়ে যাচ্ছে, অদ্ভুত এক ডিলেমার মধ্যে দিন কাটে। তবে যত বয়স বাড়ছে একটা জিনিস বুঝতে পেরেছি, নিজে ভালো হলে সবকিছু ভালো হয়। আমি এই সব ভালো কিছু নিয়ে বাঁচতে চাই। আজকের এই নেগেটিভিটির যুগে আমার মনে হয় এর থেকে ভালো পজিটিভিটি আর কিছু হয় না। আমি ভালো গান, ভালো আবৃত্তি, ভালো নাটক, ভালো ছবি, সবকিছু ভালো নিয়ে বেঁচে থাকতে চাই। এই দেখো, ভালো ভালো বলতে বলতে আমি ভুলেই গেছি আজকে অন্নচন্দ্রিমায় কে আসছে। অত্যন্ত ভালো একজন বাচিক শিল্পী, আমার খুব কাছের এবং প্রিয় মানুষ, ইতিমধ্যেই সকলে চেনে, কিন্তু আমি একটু বেশি চিনি, আমি আরেকটু স্পেশালি চিনি। আজকে আমার খুব কাছের একজন মানুষ, সাম্য কারফা। ওয়েলকাম টু অন্নচন্দ্রিমা। থ্যাংক ইউ। তোকে আমি এরকম ফর্মালি অন্নচন্দ্রিমা ওয়েলকাম করছি, এটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আমাদের কিন্তু ফর্মাল একদমই নয়, এটা আমার বাড়ি। তুই মানে আমি ঢোকাইস্তাও শুধু দেখে যাচ্ছি আর কি বাড়িটা। এগুলো খুব ইন্টারেস্টিং, কি মজার। হ্যাঁ মানে আচ্ছা এগুলো কি বেসিক্যালি? এগুলো না, এটা বহু পুরনো পান রাখার একটা সরঞ্জাম এবং নাম লেখা। হ্যাঁ, পাকু হচ্ছে মানে আমার পূর্বপুরুষের একটা অ্যান্টিক, সেটা আমি ফ্যামিলি সূত্রে পেয়েছি। বাহ, তো সেটা আমার অ্যান্টিক কালেকশনটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ মানে এগুলোর মধ্যে পানের মশলা রাখা। হ্যাঁ, মশলা রাখার, আর ওটা পানের খিলি করে রাখা। বাহ, ইন্টারেস্টিং। মানে ওই যে বলে না যে পুরনো হয় না আসলে কিছু, মানে আক্ষরিক অর্থে সেটার ভ্যালু বাড়ছে, সেটার ঐতিহ্য বাড়ছে। হাতির দাঁতের মতো অনেকটা। কেমন আছো? তুই কেমন আছিস বল? আমার বাড়িতে এসেছিস, আমার ভীষণ ভালো লাগছে। আর একটা বিষয় হচ্ছে যে দেখ, আমাদের তো শুধু প্রোগ্রামে, অডিটোরিয়ামে এগুলোতে দেখা হয়, এরকম বাড়ি বসে আড্ডা খুব কম হয়। তো তুই তো ছোটবেলা থেকে কলকাতাতেই বড় হওয়া, আমার তো আসাম আমার ছোটবেলা। তো আমাদের দুজনেরই ন্যাচারালি খুবই আমরা দুটো আলাদা একদমই আলাদা, দুই মেরুর মতো। তো তোর ছোটবেলা কেমন কেটেছে একটু জানতে চাই। আমার ছোটবেলা কেটেছে মোটামুটি একদম মানে শহুরে একটা ছোটবেলা।
তবে আমার যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমার যেহেতু মা বাবা দুজনেই ওয়ার্কিং, হ্যাঁ, আমার একদম আমার বাবা সরকারি কলেজে পড়ান, তো মানে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার ট্রান্সফারেবল জব হয়। তো আমার খুব ছোটবেলায় বাবা প্রথমে ছিলেন বারাসাত, যে স্মৃতিটা আমার নেই, তারপর কুচবিহার গভর্নমেন্ট কলেজ। তো আমি আর মা এখানে থাকতাম, এবং এখন যে টাক টাক ফোন, হ্যাঁ, ভিডিও কল কিছুই নয়। আমি আমার মানে বাবার কাছে শোনা যে ওই বহু গ্রাম পেরিয়ে এসটিডি বুথ, তখন হ্যাঁ এসটিডি বুথ থেকে এসে ফোন করা, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং তাও ল্যান্ডলাইন ফোন আমাদের বাড়িতে ছিল না, দিদার বাড়ি ছিল আমাদের পাশেই, মায়ের মা বাবা, দিদাম্মা বলতাম। তো দিদাম্মার বাড়িতে পাপ্পা ফোন করবে, তো তখন আমরা যেতাম আর কি একটা পার্টিকুলার, এক্স্যাক্টলি, এটা সবার লাইফে মনে হয় এই এক্সপেরিয়েন্সটা আছে না আমাদের ছোটবেলায়। তো এই অপেক্ষাগুলো এখন আর নেই, মানে এখন সেকেন্ডের মধ্যে, মানে হোয়াটসঅ্যাপ সিন 1:21, এখন 1:22, কেন এখন এই জিনিসটা থেকে ওই অপেক্ষাটা তখন, মানে এখন মনে হয় অপেক্ষা বোধ ভালো ছিল, হ্যাঁ, যে এই তাড়াহুড়ো, এই অমুক এসব নেই। মা তখন একদম, আমার ছোটবেলায় মা তখন কাল্টিভেশনে পিএইচডি করছে, তারপর মা কলেজে পড়াচ্ছে। তো আমার ওই এক বড় ছোটবেলার একটা বড় অ্যামাউন্ট কেটেছি দিদা দাদুর সঙ্গে, হ্যাঁ, মানে আমি স্কুল থেকে ফিরতাম, দিদা আমার বাড়িতে থাকতাম। তো এবং মা আমাকে ধরে ধরে, ধরো যে কবিতার ক্লাসে, হ্যাঁ, আবৃত্তির ক্লাসে নিয়ে যাওয়া, কাব্যায়ন, আমি ক্লাস 1 থেকে আমার আবৃত্তি চর্চা শুরু, তো ধরে ধরে শনিবার করে নিয়ে যাওয়া, তারপরে সন্দেশ পত্রিকায় নিয়ে যাওয়া, সন্দেশ পত্রিকার আমি গ্রাহক ছিলাম, হ্যাঁ, নিয়ে যাওয়া, সেখানে প্রকৃতি পড়ুয়ার দপ্তর বলে প্রতি মাসের, মানে এখনকার ভাষায় বলতে গেলে নেচার স্টাডি ক্লাব, তো সেরকম একটা বৈঠক বসতো, হ্যাঁ, বৈঠক, জাস্ট আড্ডা, আমাদের আশপাশে আমরা কি গাছ দেখছি, কি প্রজাপতি দেখছি, এই সমস্ত। অন দ্য কন্ট্রারি, আমার যেটা লাগে এখনকার, মানে আমার স্টুডেন্টদের, তাদের মা বাবারা ফোন করে বলে যে অনলাইন, কাছেই, দূরে থাকে না, কিন্তু ধরো কলকাতাতে গড়িয়ায় থাকে, ক্লাস আমার টালিগঞ্জে, ক্লাস আমার বেহালায়, না একটু ইয়েতে বলবেন, কি বলে, অনলাইন বলবেন, আমার না নিয়ে যেতে আসলে এত দূর। আমি যে দূর, গড়িয়া থেকে টালিগঞ্জে আসবেন 2টো মেট্রো স্টেশন, সেই তো, মানে আমি বলেই ফেলি যে আমাদের সময় তো নিয়ে যেত, নিয়ে করতো, সেগুলোর প্রয়োজন আছে। এই যে এখন অনলাইনের ব্যাপারটা, সত্যি আমি তো বুড়ো হয়ে গেছি আমার মনে হচ্ছে, মানে অনলাইন ব্যাপারটা আমার সত্যি মানে মাথায় খুব একটা ঢোকে না। আমি মনে হচ্ছে গৌতম দার ওখানে ক্লাস করতে যেতাম, গৌতম ঘোষালের ওখানে, আমার ভয়েস ট্রেনিং এবং অনেক কিছু নিয়ে আমার ট্রেনিং ছিলেন আর কি, ট্রেনার ছিলেন। তো আমি যেতাম হচ্ছে ঢাকুরিয়া থেকে ওনার বাড়ি তো সেই তোর আর.এন. টেগোর হসপিটাল ক্রস করে মুকুন্দপুরের, এবং অনেকটা ভেতরে। আমরা কিন্তু প্রত্যেকদিন ক্লাস করতাম, ওই যে ওই ক্লাসের যে পুরো বিষয়টা, এক্স্যাক্টলি, ওই যে অ্যাটমসফিয়ার, এই যে আমি পাশাপাশি মুখোমুখি বসে আছি, আমার পাশে আরো 4 জন বসে আছে, সেটা কি হয়, আমি বাড়ির অ্যাটমসফিয়ারে খাটে বসে আমি ক্লাস করছি, এটা হয় না, এটা বুঝতে হবে। ছোটবেলা মনে হচ্ছে শীতকালে, আমি তো আসামে, যেহেতু আমার প্রচন্ড রাইট, আমি সেটা বলি, তোমার ছোটবেলা নিশ্চয়ই প্রচুর সবুজ, প্রচুর বৃষ্টি, আমার ছোটবেলা খুব ধোঁয়া, খুব রাস্তাঘাট, একদম জ্যামজট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমার ছোটবেলায় প্রত্যেকটা ঋতু আমি ডিফাইন করতে পারতাম, সেটা আমার ছোটবেলাটা ভীষণ মনে রাখার মতো। এবং খুব ছোট্ট একটা শহর, আসামের গুয়াহাটি, তারই মালিগাঁও অঞ্চলে আমার জন্ম। মালিগাঁও রেলওয়ে হসপিটালে আমার জন্ম। মালিগাঁও হচ্ছে এনএফ রেলওয়ে, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়েতে আমার বাবা সার্ভিস করতেন, সেই সোর্সে ওই রেলওয়ে কলোনিতে আমাদের কোয়ার্টার ছিল। ভীষণ মজার, অপূর্ব সুন্দর ছোটবেলা, আমার স্কুল অপূর্ব সুন্দর। তারপর আমার ছোটবেলাকার গানের ক্লাস, এই যে হেঁটে হেঁটে টুকটুক করে যাওয়া, এবং সকালে শীতকালে আমাদের 1 ঘন্টা ক্লাস পিছিয়ে দেওয়া হতো, কারণ এত কুয়াশা থাকতো। আর মা সকালবেলা হাত ধরে ধরে সেই হেঁটে হেঁটে, একদম ছোট যখন ক্লাস 7 থেকে স্কুল বাস হলো, তার আগে আমরা নিজেরাই যাতায়াত করতে হতো। সেই কুয়াশা, মানে এখান থেকে এখানে লোক দেখা যাচ্ছে না, সোয়েটার, টুপি, যত কিছু হয় সেসব পরে হাত ধরে ধরে, মায়ের হাত ধরে ধরে স্কুলে পৌঁছানো। আমি সবসময় ভেবে গেছি যে মর্নিং স্কুল লোকে কি করে করে, আমার চিরকাল আফটারনুন স্কুল, হ্যাঁ, ছোটবেলা থেকে, মানে আমি সাউথ পয়েন্টে, তো সাউথ পয়েন্টে মর্নিং আফটারনুন দুটোই আছে। তো আমাকে, মানে মা এখন বলে, পরে শুনেছি মায়ের থেকে, যে মা বলেছে আমি প্রথমেই, আমার এইম ছিল তোকে এমন সময় স্কুলে ভর্তি হবি যে আমরাও বাইরে থাকবো, তুইও বাইরে থাকবি আর কি, কারণ মর্নিং হলে কি আমি যখন ফিরবো মা তখন কলেজে, তো কিন্তু সেজন্য আমার চিরকাল টেনশন হতো যে কোনোদিন যদি মর্নিং হয়, মানে লোকে অত সকালে ওঠে কি করে।
আমি এখন ভাবি যে এত সকালে উঠতাম কি করে, কিন্তু তখন তো ডেইলি উঠতো এবং শীতকালে ভাব একবার ওটাই সবচেয়ে। এবং সে সকালে উঠে স্কুলে গিয়ে প্রেয়ার করছে, তাকিয়ে আছে, পড়াশোনা করছে, বাবা। আর আমার মানে আসামে এত ঠান্ডা ছিল এটা মানে বলাই বাহুল্য। গৌহাটি গেছি আমি, গৌহাটি অনুষ্ঠান করতে গেছি, এবং খুব মানে একটা খুব ওই যেটা বললে একটা ছোট শহর তো, আন্তরিকতা, ওয়ার্ম, এক্স্যাক্টলি, আর কালচারালি খুব স্ট্রং গৌহাটি, আসাম। এবং আসামের কালচারও আমাকে খুব টানে, যেহেতু আমার জন্মই ওখানে। ঠিক ঠিক। এখন যাও? হ্যাঁ, যাওয়া হয়, কম হয়, মা বাবা যেহেতু এখন আর নেই, তো আমি তো খুবই কম বয়সে সবাইকে হারাই। তো হারাই মানে আছে কোথাও না কোথাও, বাট আমার সামনে নেই। যাই হোক, যাওয়া হয়, অনুষ্ঠানে বেশি যাওয়া হয়, এমনি ঘুরতে এখন আর অতটা যাওয়া হয় না। যা হয় মা না থাকলে আর ওই টানটা কমে যায়। তবে আমি কিন্তু ছোটবেলা থেকে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ক্লাস করা, এবং বড় হয়ে আমি শিপ্রা বসুর কাছে, ওনার কাছে এবং ক্লাস করতাম। আমি সাউথের থেকে ওনার বাড়ি যেতাম। সেই হ্যাঁ, মানে তখন তো দেখো কোনো উপায় ছিল না। এই এখন প্রযুক্তির সুবিধা আছে, যারা খুব দূরে থাকেন, যেরকম ধরো আমার অন্য শহরে দেশে আছে, মানে মেদিনীপুর, মালদা, ব্যাঙ্গালোর, দিল্লি, ইউকে, মেলবোর্ন, সবাই ক্লাস করছে আমার কাছে। দ্যাটস ওকে, মানা যায়। কিন্তু তুমি গড়িয়াতে বসে তুমি টালিগঞ্জে বলছো, যে তুমি নর্থ কলকাতায় বসে তুমি সাউথ মানে কিছু তো কৃষ্ণ সাধন করতে হবে, তোমাকে তো কিছু পরিশ্রম করতে হবে। গুরুমা একটা কথা খুব বলতেন, শোন, ওরা গান করে কিন্তু গান বাদে সব করে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা মানে তোমাকে তো প্লেট ধরে সামনে সমস্তটা এগিয়ে দেওয়া যাবে না, একদম যাবে না। তোর এই যে সময় যাচ্ছে, আমাদের যত দিন যাচ্ছে, তোর মনে হচ্ছে কোথাও সিম্পলিসিটিটা হারিয়ে যাচ্ছে, ইমোশনস কমে যাচ্ছে আমাদের মধ্যে, সেই ব্যাপারটা এখন আস্তে আস্তে খুব বেশি আমরা মেকানিক্যাল, বেশি প্রফেশনাল হয়ে গেছি, এরকম কিছু মনে হচ্ছে? আমি মানে কমে যাচ্ছে না বলে যদি আমি বলি, বদলে যাচ্ছে, চেহারা বদলে যাচ্ছে, রূপ বদলে যাচ্ছে। এখন লোকে ইমোশন যদি প্রকাশ করতে হয়, এখন ইনস্টাগ্রামে প্রকাশ করতে হয়। এখন জন্মদিনে কেউ যদি ফোন করে উইশ করে যে হ্যাপি বার্থডে, তখন দরকার, ঠিক আছে, ওকে, কিন্তু ইনস্টাগ্রামে স্টোরি দে আমার জন্মদিনে। হ্যাঁ, তো আবার অনেকে, আমি খুব মানে রিগুলাসলি এটা করি, সেটা হচ্ছে জন্মদিনে যে আমার খুব কাছের লোক তাদের ফোন করি। এক্স্যাক্টলি। এবার ফোন করে প্রত্যেকে বলে যে কি ভালো লাগলো ফোন করলি, তারা অবশ্য একটু পরে মানে আমি এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার যারা নিচে তারা হয়তো ঠিক আছে করলো, বাট ইনস্টাগ্রামে ছবি দিলে বোধহয় হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, ইনস্টাগ্রামে একটা স্টোরি প্রয়োজন, একটা শাউট আউট প্রয়োজন। তো সেই খুব ডিজিটাল হয়ে গেছে আমাদের সমস্ত কিছু, মানে আমরা ইচ এন্ড এভরিথিং করি কিন্তু ভেবে যে ডিজিটালি এর ইম্প্যাক্ট কি, কেমন, রাইট, এইটা খুব একটা জায়গায় লাগে। এবং কালকেই দেখছিলাম মানে একটা কোন ওই র্যান্ডম পোস্ট এদিক করতে করতে, তো একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড, আমি প্রথমে ভাবলাম মেসেজটা পড়ে হয়তো যে অন্য কেউ শেয়ার করে দিয়েছে আর কি, তারপর দেখলাম না, স্বামী স্ত্রীর সদ্য বিয়ে হয়েছে, হয়ে কাল রাত্রির দিন, ঠিক আছে, দেখা আমাদের যেটা হিন্দু রীতি আর কি, দেখা হয় না সন্ধ্যাবেলা, আর কি মারা হয়, দেখা করবি না, দেখা করবি। তো সেখানে হাজবেন্ড খুব ভালোবেসে বউকে মেসেজ করেছে, তুমি অসুবিধা হচ্ছে না তো, ঠিক আছে তো, নতুন বাড়ি, খেয়েছো টেয়েছো ইত্যাদি। বউ কি ভালো আমার স্বামী টেক কেয়ার করে, সেই স্ক্রিনশট তুলে ফেসবুকে পোস্ট করেছে। তো আমাদের সমস্ত কিছুর প্রকাশটা এখন হয়ে গেছে হচ্ছে দেখো, এটা আমাকে খুব মাঝে মাঝে একটু মানে আমার নিজের বলে এখন আর কিছু নেই, যেটা শুধুমাত্র আমার, সেই জিনিসটার অভাব, সেটা আমারও মনে হয়। আর একটা বিষয় হচ্ছে যে আমার বাড়িতে যারা যারা আসে তারা তো খুবই হোমলি, আমার অ্যাটমসফিয়ার বলে সকলে আমাকে জানায়। তো তোর আমার বাড়ি এসে কি মনে হলো? তোমার বাড়ি এসে প্রথমে যেটা মনে হচ্ছে, আহা কি দেখিলাম। না না, প্রত্যেকটা জিনিস এত, আসলে একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে যে একটা কোনো কিছু করা, আমরা চারটে ছবি হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু কোন ছবিটা এখানে টানাবো সেটার পিছনে এতটা ভাবনা থাকে, সেই এফর্টটা তুমি দাও। সো সেটা খুব ইন্টারেস্টিং, মানে একদিকে তোমার গান আছে, একদিকে তোমার বাড়ি সাজানো আছে, মানে তুমি মোটামুটি মাল্টিটাস্কিং করো। চেষ্টা করি, কারণ কি বলতো, আমার মনে হয় যে একজন শিল্পীর প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা প্রচুর সত্তা থাকে। এই যে তোকে আমি দেখছি, তুই বাচিক শিল্পী, কিন্তু তার বাইরে তুই কি, তুই খুব ভালো রান্না করিস আমি জানি, তুই খুব সুন্দর কথা বলিস। বাচিক শিল্পী বা কোনো কবিতা ছাড়াও তোর যে থট শেয়ারিং, সেটা আমাকে খুব মুগ্ধ করে। এই যে থট শেয়ারিং, তার মানে কি তুই ভাবছিস বিষয়টা নিয়ে। সবসময় যে আমরা একটা কিছু দেখে পড়ছি তা সেটাই কিন্তু পড়া নয়। আমি যে কোনো কিছুই কিন্তু আমার থট শেয়ারটা
খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি যদি তোর মাথায় সেই ছবিটা থাকে, প্রসেসটা থাকে বা সেই ছবিটা থাকে, সেটা আমাকে খুব ভালো লাগে আমার। আর তুই এই বয়সে যে এত মানুষের কাছে পৌঁছে গেছিস, সেটা আমাদের না না জেনারেশনে কিছুই পৌঁছয়নি। আগে যদি একজন চিনতো, এখন 1.5 জন চিনে। এর থেকে বেশি কিছুই আমাদের না। কাছে তুমি খুব প্রিয়, সেটা আমি তো একটু বেশি বায়াস, এই জন্য বলবোই। আর একটা বিষয় হচ্ছে যে তোর কি মনে হয় এই যে অনিশ্চয়তার জীবন আমাদের সকলের, একটা মানুষকে যখন একটা কিছু তৈরি করতে হয়, তার যে একটা ইম্প্যাক্ট, এবং তার সাথে সাথে অনিশ্চয়তা তার পেছন পেছন ঘোরে। যে কোনো শিল্পকর্মের সাথেই কিন্তু অনিশ্চয়তা জড়িত, সেটা আজীবনকাল ধরে হয়ে এসছে। আমি রিসেন্টলি ইটালি গেছিলাম কিছু হিস্টোরিক্যাল জায়গায়, তো সেখানে গিয়ে যত পেন্টার্স যত কিছু দেখলাম, তাদের ইতিহাস দেখে যা মনে হলো যে এত অনিশ্চয়তা, এত দুঃখ, এত কিছুর মধ্যেও যে সৃষ্টি। আমার মনে হয় যে অনিশ্চয়তা তুই কিভাবে হ্যান্ডেল করিস? দেখো, অনিশ্চয়তা শব্দটা যদি প্রথমে বলি, তাহলে তো মানুষের জীবনটাই অনিশ্চয়। হ্যাঁ, মানে এই যে কিছুদিন আগে আমাদের দেশে বোধহয় অন্যতম বিগেস্ট যে একটা দুর্ঘটনা ঘটে গেল, তো কে ভেবেছিল তখন যে ওই রকম, মানে কেউ হয়তো, মানে ওই মানুষগুলোর কেউ হয়তো ওখানে বসে তাদের জন্য অপেক্ষা করছিল দূর দেশে, কেউ তাদের সি অফ করে গেছেন, কেউ হয়তো চেক ইন দিয়েছেন যে গোয়িং ইত্যাদি ইত্যাদি। কে তখন ভেবেছিল? আমি তোমার বাড়িতে এসেছি, আমি এই মুহূর্তে বেরিয়ে, আমি জানি না, প্রত্যেকটা জীবনই মানে একটা বিশাল সেই রকম পর্যায়ে দাঁড়িয়ে মনে হয় যে তার মধ্যে আমরা ওর পিছনে কাঠিবাজি করে যাই, সেটা একটা অদ্ভুত। কেন করে সেটা জানি না। কিন্তু তুমি যে নোটে বলছো যে একজন শিল্পীর জীবন, নিশ্চয়ই মানে আমাকে শ্রীকান্ত কাকু একবার বলেছিল যে কি একটা কথায় এরকম, যে শ্রীকান্ত কাকু এবং আরো অনেক তার সমসাময়িক বন্ধুরা, হ্যাঁ, তার অনেকেই হয়তো ভালো গাইতেন, কিন্তু আজকে শ্রীকান্ত আচার্য হয়েছেন, তার অবশ্যই তার গান, তার দক্ষতা, হ্যাঁ সেটা তো, এবং নিশ্চয়ই কোথাও একটা গিয়ে কোনো স্টার, কোনো সময় এবং ডেস্টিনি, সেটা ম্যাচ করে, হ্যাঁ সেটা হয়। এবং অথচ তার পাশে যদি আর 2-3 জন থাকেন, তারা হয়তো তার মতনই, তারা হয়তো আসেনি। সেইটা স্ট্রাগল, অনিশ্চয়তা এইরকম প্রফেশনে অত্যন্ত বেশি, সেটা নিয়েই তোমাকে প্রফেশনে আসতে হবে। আমি বাংলা, আবার কবিতা, ঠিক আছে, মানে আরো যেটা ছোট থেকে ছোটতম একটা ফিল্ড, তো যেখানে 1000 টাকার নিয়ে লোকে দরাদরি করে, কষাকষি করে, কিছু করার নেই। ওই কবিতার জন্য ওই অমরত্ব তাচ্ছিল্য করা, সেই সুনীল গাঙ্গুলি লাইনের মতো। তবে সেটা হয়তো শুধুমাত্র লাইন, সেটা কতটা জীবনে আমরা এক্সারসাইজ করতে পারি, দ্যাট ইজ ডিফিকাল্ট। এবং এখনকার যুগে দাঁড়িয়ে, মানে যেখানে আমরা সমস্ত কিছু, আমাদের এসি চাই, আমার গাড়ি চাই, আমার মুখ চাই। এখন আসলে কি হয়, আমরা ভাবি হয়তো যে আগে আমরা একটু আগে নিয়ে বাঁচি, মিলেনিয়ার্স বলে কোথায়, কিন্তু সত্যি কথাই বলতে কি, তুই দেখ, তোকে কিন্তু মানে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, কথাতেই বলে। তো আমরা কিন্তু চেঞ্জের মধ্যে আমাদের জীবন চলবেই। আজকে আমার ঠাকুমা যেভাবে বড় হচ্ছেন, আমার মা তো সেভাবে, মানে বাবা তো সেভাবে বড় হননি, বা বাবা যেভাবে বড় হচ্ছে আমি তো সেভাবে বড় হইনি, আমার পরের জেনারেশনও সেভাবে বড় হবে। তো সবগুলোই কিন্তু কনস্ট্যান্টলি তোর চেঞ্জ চলছে। তো আমাদের কিন্তু বেসিক আরেকটা হয়, যেমন বাবা ঠাকুমা বলতেন যে আমাদের সময় কি ছিল, এবার আমরা আস্তে আস্তে বলা শুরু করছি আমাদের সময়। হ্যাঁ, মানে আমি তো দেখা যাচ্ছে না সাদা চুল, কিন্তু আমারও যথেষ্ট বয়স হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ, মানে এরকম বলা, মানে এখন আরো ছানাপোনাদের দেখলে মনে হয় ওরে বাবা, তোরা এরকম, আমাদের সময় আমরা, মানে ওদের সময় কিছু রেসপেক্টে কথা বলে। সাপোজ কি একটা কালকে আমায় কি বললো, আইজি, এটা বললাম আইজি কথাটা না বুঝতেই পারলাম না, তারপরে জিজ্ঞেস আইজি মানে কি, ইনস্টাগ্রাম নয় কিন্তু, বললো আই গেস। বললাম ও আচ্ছা, আইজি মানে আই গেস। হ্যাঁ, তারপর IKW,
হ্যাঁ আই নো বা এরকম একটা হ্যাঁ মানে মানুষ ছোট হতে হতে লেখা ছোট করতে করতে মানে আমরাও এখন তার সাথে তাল মেলাতে পারি না। হ্যাপি বার্থডে লিখছে না এইচবিডি হ্যাঁ এবার এইচবিডি এবার একজন সেদিন বলছিল শোন এই হ্যাপি বার্থডে লিখতে কত 5 ঘন্টা লাগে বল এইচবিডি লিখতে 1 সেকেন্ড সময় লাগে তাই না? এক্স্যাক্টলি মানে ওকে লেকপুল করলে আর কি একদম তো এই আমাদের চলছে কিন্তু প্রত্যেকটা যুগেরই প্লাস মাইনাস আছে। একদমই তাই। মানে এখনকার এই ডিজিটাল ওয়ার্ল্ডের যুগে দাঁড়িয়ে কি সহজে আমার কোনো কাজ খুব সহজে পৌঁছে যাচ্ছে পৃথিবীর অন্য প্রান্তে দাঁড়িয়ে, যেটা আগে ছিল না। সেই মানুষটি আমার সঙ্গে যোগাযোগ করছেন, আমি তার সঙ্গে যোগাযোগ করছি। তো আমি কোনো একটা জিনিসকে আমার পজিটিভলি যদি ব্যবহার করতে পারি সেটা আমার সুবিধা। কিছুদিন আগে সিজাতদার একটা লেখা পড়ছিলাম যে খুব ইন্টারেস্টিং, ফেসবুক এমন একটা জায়গা যেখানে সবাই সবাইকে চেনেন এবং তার থেকে বেশি ইন্টারেস্টিং এখানে কেউ কাউকে চেনে না। আমাকে খুব টেনেছিল কথাটা, সত্যি তো তাই। তোর মানে মানুষ চেনা কতটা জরুরি কি মনে হয়? হ্যাঁ, মানুষ চেনা সত্যি খুব প্রয়োজন, কিন্তু আমরা নিজেরাই নিজেকে চিনি না। মানে কোনো ঘটনায় নিজেদের কিছু দিক যখন বেরিয়ে আসে তখন মনে হয় ও আচ্ছা এটাও আমি। হ্যাঁ, তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি যখন নিজেকেই চিনি না সেই অর্থে আমি আমার উল্টো দিকের মানুষটিকে চেনাটা খুব ডিফিকাল্ট, কিন্তু উচিত। মানে দেখো, চেনা মানুষ যায় না, কিছুটা আঁচ পাওয়া উচিত। ঠিক, বিশেষ করে যারা হয়তো আমার কাছের পরিবৃত্তের মধ্যে থাকে, কারণ তাদের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত মেলামেশা, কাজ ইত্যাদি ইত্যাদি। মানুষ চেনা দরকার, কিন্তু মানুষ চেনা যায় না। আর সব থেকে দুঃখ হয় যখন খুব কাছে বলে জানতাম যাকে, হঠাৎ করে পেছন থেকে ছুরি মারে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো একটা ছুরি মারুক বা এমন ব্যবহার যেটা মানে ওই ব্যবহার করলো, মানে এটা সম্ভব, এক্স্যাক্টলি এটা হয়, এটা প্রচুর ক্ষেত্রেই হয়। কিন্তু अगेन মানে এটা যে নতুন তা নয়, একদমই না। সেটা আমাদের ক্ষেত্রে খুব মানে শুধু এটা কেন, ধরো মানে এরকম যখন আমরা কোনো একটা কিছু হচ্ছে, কোনো রোগ বা কোনো একটা ঘটনা কারোর সঙ্গে, দূরে কারোর সঙ্গে ঘটলো, ও বাবা আমরা এমপ্যাথেটিক হচ্ছে, আমরা সিম্প্যাথেটিক হচ্ছে। কিন্তু নিজের সঙ্গে যদি কখনো ঘটে তখন আমরা ঈশ্বরকে বলি কেন, আমি কেন, এটা খুব হয়, আমি কেন। তো সেই রকমই আর কি। হ্যাঁ, যে আমি কি ভুল করেছি, আমি অমুক করেছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি ডেস্টিনিতে খুব বিশ্বাস করি। আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে ডেস্টিনি। আমি ডেস্টিনিতে খুব বিশ্বাস করি এবং আমার শুধু মনে হয় যে যতটুকু তোর মানে মানে এভরিথিং ইজ রিটেন। হ্যাঁ, মানে আমার মা বলে যে তুমি থালা যত বড় করেই পাতো না কেন, তোমাকে যত হাতা ভাত দেওয়ার কথা আছে, এক্স্যাক্টলি 1 হাতা হোক 2 হাতা হোক তত হাতাই আসবে। তো সেটা আমি খুব বিশ্বাস করি। তবে এটা নয় যে, তো অনেকে তখন বলে যে তাহলে শুয়ে থাকো। না তা নয়। আমি বলি ডেস্টিনি আমাকে শুয়ে থাকতে দেবে না। যদি আমার কোনো কর্ম সামনে থাকে, যদি কিছু করণীয় হয়, আমাকে সে উঠিয়ে নেবে এবং সে কাজ করাবে। ইট ইজ বাউন্ড টু। সেটাই, পৃথিবীতে সকলের আমার মনে হয় কাজ করে যাওয়া উচিত। আমাদের যেটা আমার মনে হয়, আমরা কিছু করার আগেই ভাবি যে এটার ইম্প্যাক্ট কি হবে, এটা কতটা মানুষের কাছে পৌঁছলো, কিভাবে মানে কত তাড়াতাড়ি পৌঁছলো, এই দিকগুলো আমরা কিন্তু বেশি দেখি। অথচ আমার মনে হয় অধ্যাবসায়টা একটু দিন দিন আমার যেন মনে হচ্ছে একটু কম, কারণ আমরা যখন গান শেখাই, আগে শেখানো এবং এখন শেখানো, না মানুষ ফোন করে বলছে আচ্ছা এখানে প্রোগ্রাম হয়, হ্যাঁ স্টেজে কবে গান গাইবে, হ্যাঁ আমি না হয় না, আমি ডাইরেক্ট না বলে স্টেজে গান মানে হারমোনিয়াম সারেগামাটা তো আগে জানি রে ভাই। তো কারণ ওই এখন अगेन সোশ্যাল মিডিয়ার এটা নেগেটিভ সাইড বলবো, যে প্রত্যেকেই দেখি যে, এবং ভুল ভাল ভিডিও এখন প্রচুর, সেগুলোতে প্যারেন্টসরা কিন্তু অনেক দায়ী। হ্যাঁ, লক্ষাধিক ভিউজ হয়, এবং কারণ আমি সব করে ফেমাস হতে চাই। এখনকার কথাটা তো হচ্ছে আমি ফেমাস হতে যাওয়া। আমার মনে আছে গত এবছরই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শেষের পরে ছেলেরা একটা ছবি ভাইরাল হলো, যে এরকম করে বই কুচি কুচি করে উড়িয়ে তারা তাদের পরীক্ষা শেষ সেলিব্রেট করছে। সেটা নিয়ে একটা ভিডিও করেছি, বই সেটা উড়িয়ে সেটা সেলিব্রেট করছে। তার মানে কতটা পৈশাচিক বলবো। ঠিক কথা। হ্যাঁ,
যে এইভাবে, এবং তার ছবি তুলে আমাকে সেটা পোস্ট করতে হচ্ছে। আমার মনে হচ্ছে ছোটবেলায় আমরা মানে একটা ক্লাসে উঠতাম এবং পুরনো ক্লাসের বইগুলো আমরা গরিব দুঃখীদের দিতাম যারা ওই ক্লাসে পড়ে, অথচ বই কেনার পয়সা নেই। ঠিক ঠিক একদম। বা আমার পরীক্ষা শেষ হলো, আমি মাধ্যমিক আর নিশ্চয়ই এটা বড় পরীক্ষা শেষ, জীবনে ব্যাগটা সেরকম ছুঁড়ে ফেললাম, আজকে আমি বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, অমুক করবো, ঠিক আছে, বই ছিঁড়ে ফেলবো, এটা মাথাতে আসে কি করে? সেই তো। তারপরে এই যে নাম করছি না বিভিন্ন চ্যানেল, হ্যাঁ, আজকে আমি কি খেলাম, এবং যখন আমি আসছি স্ক্রিনে, হ্যাঁ, তখন আমার পোশাক আশাক ইত্যাদি, হ্যাঁ, তো সেগুলো কেন? সেগুলো কিন্তু তারা জানে না সেটা নয়, সেটা ইচ্ছে করে করে। এবং ওখানে যে প্রচুর জন কমেন্ট করছে এ বাবা ছি ছি লজ্জা, সেটা দিয়ে তার আখেরে লাভ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি তো এরকম কোনো জায়গায় কমেন্ট করি না যেখানে আমি দেখি যে বিশুদ্ধ দৃশ্য বা আমার পছন্দ হচ্ছে না, কারণ তুই একটা কমেন্ট করছিস মানে তো তোর একটা ভিউয়ার্স বাড়ছে, সেটাও বা মানে সেটাই বা আমরা কেন করি? অথচ তুই দেখ, আমরা কোনো ভালো জিনিস কোনো কিছু আমরা কিন্তু পট করে মানে রিচ পাই না, বা ভাইরাল তো ইটস আ ভেরি ডিস্টেন্ট টার্ম বলা যায়। ভাইরাল কিন্তু তখনই হচ্ছে যেটা খুব মানে আপত্তিকর বা যেটা খুব কানে শোনা যায় না এমন কিছু, বেশিরভাগ সময় আর কি। হ্যাঁ, বেশিরভাগ সময়। তবে এটাও ঠিক, প্রচুর ভালো জিনিস প্রচুর হয়, এবং সেই সূত্রে প্রচুর গান, প্রচুর ভালো পোস্ট, ভালো লেখা, ভালো, হ্যাঁ, সেগুলো আসে। ওই তো বললাম যে একটা কোনো কিছুর ফ্লিপ সাইডও আছে, ভালো সাইডও আছে। বাই দ্য ওয়ে, তোমার লাইব্রেরিটা খুব সুন্দর, তুমি বলছিলে। তোর সাবজেক্ট আসলে। চলো চলো একটু ঢুমারি। চলো চলো। কফি রেডি। আরে বাস। বাই দ্য ওয়ে, এগুলো কি বলে, সিডি তো মানে অবসলিট হয়ে গেছে। এটা কোন বছরে? এটা আমার সেকেন্ড অ্যালবাম রাগা মিউজিক। এটা সত্যি অবসলিট, এটা এখন অ্যান্টিক আমাদের সকলের কাছে। আর এটা ট্রিবিউট টু লিজেন্ড, এটা 10 জন মানে আর্টিস্টকে ট্রিবিউট করা হয়েছে। এটা কোন বছরের? 2010। ওকে বহু পুরনো। ইন্টারেস্টিং, মানে আমার খুব ভালো লাগলো এখানে। আমার মানে আমি বলি লোকেদের যে, হ্যাঁ, কোনটা? যে কোন একটা নিনে, এটা ওকে। আমি লোকেদের বলি হচ্ছে যে আমি যে সময়ে আমার সোলো অ্যালবাম একটাই বেরিয়েছে, হ্যাঁ, আশা থেকে একটা সোলো অ্যালবাম বেরিয়েছিল, ওই তারপরে পরে জিনিসটা আর কি চলে গেল, ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল। এটা নিয়ে একটা, এটা জীবনের আমার ওয়ান অফ দ্য শ্রেষ্ঠ এই পড়ে গেল, কিছু অসুবিধা নেই। সেটা হচ্ছে এটা রিলিজ করেছিলেন শ্রদ্ধেয় মান্না দেশ। ও, তো দুর্দান্ত ব্যাপার। উনি ওনার কনসার্ট ছিল, উনি এসেছিলেন, তো সেই সময় তোচন ঘোষ আমাদের বিখ্যাত অর্গানাইজার, উনি সে মানে অ্যারেঞ্জ করেন পুরো বিষয়টা। ইনফ্যাক্ট এই অ্যালবামটা তোচনদারি তত্ত্বাবধানে হয়েছিল সেই সময়। তো তখন উনি এটা এসে অ্যালবামটা রিলিজ করেন, এবং উনি আমাকে বিশাল লাইফের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আর একটা বিষয় হচ্ছে যে উনি বড় করে আমাকে লিখে দিয়েছেন একটা ওনার অপূর্ব হাতের লেখা, ডেট দিয়ে। আর যে সিডিটা এরকম হাতে নিয়ে বলছে, বাহ, নতুনরা যদি না আসে তাহলে কি করে হবে, পুরনোদেরও তো সরতে হবে। এটা আমার পরিষ্কার মনে আছে। তো এই যে মানে এত বড় একজন মানুষের যে এরকম একটা কথা যে পুরনোদের তো সরতে হবে, নতুনরা কি করে আসবে তা না হলে, হ্যাঁ, সেটা বটে। অপূর্ব, মানে ওই না, দারুণ। আর লাইব্রেরিটা খুব সুন্দর, মানে এখানে বসে বেশ অনেকটা সময় কাটানো যায়। একদম। তোর কিছু বই তোর নজরে, হ্যাঁ, মানে আমি শক্তি চট্টোপাধ্যায় দেখছিলাম, ফার্স্ট পারসন আমার প্রচন্ড পছন্দের একটা বই, আমার যে কোনো সময়ের একটা খুব প্রিয় বই। মল্লিকাদের বই আছে, সুবোধদার এটা খুব প্রিয়। হ্যাঁ, তো বেশ ইন্টারেস্টিং জায়গা এটা, সব রকম মিলেমিশে। পাওলো কোয়েলো যেরকম আমার খুব খুব প্রিয়, তারপরে অস্কার ওয়াইল্ড, তো সবকিছু মিলিয়ে একটা অন্যরকম জায়গা। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকক্ষণ এসেছি, খাওয়া দাওয়া কি অবস্থা? তুমি তো দুর্দান্ত রান্না করো শুনেছি। তোর জন্য খাওয়া থাকবে না তো হতেই পারে না। আমরা খাবো, আমরা আরেকটু আড্ডা দেব। আচ্ছা, চলো আমরা একটু খাবার খেতে আড্ডা দিই, একদম, বা আড্ডা দিতে খাই, একদম, হোয়াটএভার। চলো তোর কবিতা শোনা বাকি রয়েছে। আচ্ছা, এবং তোমার গান। ইটস ফর ইউ। আরে বাস, দুর্দান্ত ব্যাপার, মানে দেখেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে আর কি। দেখ, ব্যাপারটা হচ্ছে যে রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। একদম। আর তুই এসেছিস স্পেশালি তোর জন্য কিছু বানাবো না তা তো হয় না। আমি এটা খুব হেলদি ওয়েতে একটা স্যুপ বানিয়েছি।
আর দিস ব্রেড ইজ অলসো ভেরি ইউনিক বিকজ এটা গ্লুটেন ফ্রি। আচ্ছা Nowadays all these terms are so much in Instagram and everywhere, তো এটাতে ময়দা নেই। ঠিক ঠিক। তো তোর আশা করি ভালো লাগবে। একদম just একদম taste it and just let me know কেমন হয়েছে। কিন্তু শুধু আমি নই, তার কারণ বিকজ মানে যারা পিছনে আছেন প্রত্যেকে এটা হ্যাঁ নলে কিন্তু আমার পেট খারাপ হবে একদম আইডিয়াল। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দুর্দান্ত হয়েছে। এটা পাম্পকিন স্যুপ মানে বোঝা যাচ্ছে না মানে এটা যে আদৌ পাম্পকিন ব্যাপারটা কুমড়া একদম পছন্দ করি না। দারুণ হয়েছে, জাস্ট দারুণ। মানে যারা দেখছেন ওপাশে তুমি একটা রান্নার শো হোস্ট করতে পারো এরকম মনে হচ্ছে। সত্যি কত কি করার ইচ্ছা রে, কি বলবো। একটাই জীবনে আর কি কি করার ইচ্ছা, তোমাকে আমি এবার জিজ্ঞেস করছি এই জীবনে আর কি কি করার ইচ্ছা ছিল? দেখ অনেক কিছু করার ইচ্ছা থাকে। আমার যেমন মনে হয় একটা কুকারি শো করি, আমার যেমন মনে হয় একটা ইন্টেরিয়র ডিজাইনিং এর ক্লাস করি, হ্যাঁ সবকিছু ইচ্ছে করে কিন্তু সবটা সত্যি করা হয়ে ওঠে না। আচ্ছা তো গায়ক চন্দ্রিমাকে অতটা দেখতে পাই না কেন? এটা তো বিশাল বড় একটা কি বলবো, এগেইন তুই যে বলেছিলি আমি ফেট বা লাককে বিশ্বাস করি, আমারও মনে হয় কতকটা সেরকমই। তবে আমি ঠিক নেগেটিভ ভাবে দেখি না কোনো কিছু জীবনকে। আমার মনে হয় যতটুকু পাচ্ছি বা যেভাবে পেয়েছি হয়তো এভাবেই পাওয়ার ছিল। আমি এখন জোর জবরদস্তি করে আমাকে এস্টাবলিশ করার চেষ্টা আমি করি না কখনোই। তবে হ্যাঁ কিছু তো আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক রকম ঝামেলা আছে আমরা জানি। আমি আগে খুব বড় বড় অর্গানাইজার্সদের সাথে কিছু মানে বহুদিন কাজ করেছি। তারপরে একটা সময় মনে হলো যে নিজের কাজটা কম হচ্ছে, ওনাদের কথা মতো আমাকে চলতে হচ্ছে, ওই জিনিসটা থেকে বেরিয়ে আসলাম। সেটা খুব বড় একটা স্টেপ ছিল, বেরিয়ে এসে নিজস্ব কনসার্ট করার। সেটা খুবই মানে কঠিন বিষয় আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু এখানে একটা কথা বলবো, আমি প্রথম কলকাতায় আসি, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, আমি ওকে মেন্টর বলি আমার, সুজয়দা আমাকে প্রথম দিন বলেছিল যে তোকে যদি আলাদা হতে হয় তাহলে তোকে চুজি হতে হবে। যে কত বড় একটা কথা। তো তারপরে আমি আস্তে আস্তে অর্গানাইজার্সদের থেকে একটু দূরে চলে যাই। এখন আমি যা অবস্থা দেখি যে ওই একটা গান গাইতে দেয়, দুটো গান গাইতে দেয়, ম্যাক্সিমাম মানে অনুষ্ঠানই তেমন হচ্ছে যদি আমরা নিজেরা কিছু কনসার্টস না করি আর কি। তো সেটা আমাকে একটু কষ্ট দেয় যে মানে একজন আর্টিস্টের একটা গান বা দুটো গান গাওয়াটা কিন্তু খুব একটা বেশি স্ট্যাবলিশ করে না, অ্যাজ আ সিঙ্গার হোক বা অ্যাজ আ পোয়েট হোক, যেই হোক না কেন। আমরা যদি একজন কবিকে ডেকে বলি যে একটা কবিতা বলুন বা একটা কবিতা লিখুন বা পড়ুন, তাহলে যেমন হয় বিষয়টা অ্যাটলিস্ট মানুষকে স্টাবলিশ করতে হলে আমার মনে হয় একটু সময় দরকার আছে। সেটা এখন একদমই পাওয়া যায় না। তো সেই জন্য আস্তে আস্তে ভিজিবিলিটি কমে গেছে। তবে তাই নয়, আমি চেষ্টা করি আমার নিজস্ব কনসার্ট যদি হয় সেটাই করি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি 1-1.5 ঘন্টা যদি না গাইতে পারি তাহলে নিজেকে স্টাবলিশ করা একটু না মানে আমার এট দ্য এন্ড অফ দ্য ডে আমি মন ভালো থাকছে যেভাবে সেটাই ওকে। এটা আমার খুব একটা একদম বড় বিষয়। হ্যাঁ হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে যে তোকে বলবো যে তুই কি ভাবছিস পরবর্তীকালে তোর জীবন সঙ্গী কে হতে চলেছে? আমরা একটু কন্ট্রোভার্সিতে যাই। জীবন সঙ্গী কবিতাই, কারণ আমি তো বলি যে যদি কাউকে সেইভাবে আমাকে বিয়ে করতে হয় পরের দিন সকালবেলা পরের দিন সকালে সে আমাকে বাজারের থলি হাতে দিয়ে বলবে কবিতা রাখো বাজার যাও আর কি, সেরকম তো খুব মুশকিল। না জোকস অ্যাপার্ট, কিন্তু আসলে এটাই আমি যে জীবন বেছেছি সেখানে, কারণ যে তুমি প্রথমে বললে যেটা অনিশ্চয়তা, তো এখানে যেহেতু অনিশ্চয়তা আছে ওখানে অনেক প্লাস মাইনাস আছে। লোকে ফেসবুকে ছবিটা দেখে, স্টেজের আলোটা দেখে, কিন্তু তার পিছনে অনেক আমি কিছুই নই, মানে আমি কিছুই নই। আমাকে আগে একজন চিনতো, এখন বোধহয় 1.5 জন, হ্যাঁ সেই সমস্ত। কিন্তু সেখানে দাঁড়িয়েও ঠিক আছে, এটাই আমি আপাতত ঠিক আছে, পরের সময় আমাকে যেখানে নিয়ে যায় সেখানে যাব। সৌনককে খুব দেখি আমরা, মানে ওরা দুজনে খুব সুন্দর একটা জুটি। সেটাকে মানে সেটা কি তোর সঙ্গে বন্ধুত্ব তোদের? হ্যাঁ মানে আমাদের ভাইবসটা ভীষণ রকম ভাবে, মানে বহুদিন প্রায় আমার সঙ্গে ওর আলাপ বছর 14-15। হ্যাঁ তো বছর হয়ে গেছে মানে, এবং এটাকে পেশা হিসেবে, কবিতাকে পেশা হিসেবে যে নিতে পারি সেইটা ওর থেকে সবচেয়ে বেশি নেগেটিভ কমেন্ট আমি পেয়েছি। মানে আমার এখনো মনে হচ্ছে আমার যেদিন প্রথম, আদারওয়াইজ হি ইজ আ গুড ক্রিটিক, হ্যাঁ মানে নেগেটিভ কমেন্ট ওই অর্থে, মানে ও আমার প্রথম যখন অনুষ্ঠান, প্রফেশনাল অনুষ্ঠান প্রথম যেটা আমি করতে শুরু করলাম, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ, আমি এবং আমারই এক সতীর্থ শ্রাবন্তী দি আমরা ছিলাম, আর আমাদের সঙ্গে ছিল সৌনক ছিল, জয়তীদি ছিল, ব্রতজ্যোতি ছিল, 3 জন জ্ঞান মঞ্চে হয়েছিল। তো প্রথম আমি যখন হল বুক করতে যাবো, প্রথম না করিস না ইত্যাদি, বিকজ ও সবার আগে এইটার
মানে এই জগৎটার ডার্ক সাইডটা আমাকে দেখায়, কিন্তু ও যতগুলো না বলে তত আমার মনে হয় করি। তো সেটা আমাকে মানে অন আদার সাইড আমাকে হেল্প করে, তো সেই রকম। এবং তারপর এখন এত ভাইবস ম্যাচ করে গেছে, এখন এত মানে বেশ কিছু কাজ আমরা একসঙ্গে করেছি বা করি, তো সেটা খুব হেল্প করে। ও তো খুব সুন্দর একজন শিল্পী এগেইন। আর তোর যেরকম চয়েস সেরকম সেই মতো, হ্যাঁ মানে আমাদের কাজ, হ্যাঁ, এবং আমাদের জিনিসটা যেহেতু একজনের সঙ্গে কাজ করতে 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 একটা সুবিধা হয়ে যায়, একটা ভাইবস ম্যাচ করে যায়, তো সেইটা হয়েছে। বুঝতে পেরেছি। একটু কবিতা শুনবো আমরা ভালোবেসে। আচ্ছা, তাই খাবারটা একটু থামিয়ে, হ্যাঁ আমরা একটু কবিতা শুনবো, আর তোমার একটা গান শুনবো। আমার গান শুনবি? আচ্ছা বেশ, ঠিক আছে, হবে। আর একটা যেটা বক্তব্য, যে আমরা খুব সুন্দর একটা সন্ধে কাটালাম একদম, তার সঙ্গে তোমার এই যে মধুরেণ সমাপয়েত, যেটা এটা মধুর, এটা মিষ্টি নয়, যাই হোক মানে হোয়াটএভার, মানে ইট ওয়াজ চেরি অন দ্য কেক, আর দুর্দান্ত। তো হ্যাঁ, মঞ্চে কবিতা সারাক্ষণ বলা হয় না। আচ্ছা, তাই মঞ্চে যেগুলো বলি তার থেকে বাইরে গিয়ে একটা কোনো কবিতা, ইনফ্যাক্ট লাইব্রেরি তে বইটা উল্টাতে আমার জাস্ট মনে হলো শক্তি চট্টোপাধ্যায় কবিতাটি কাজী সব্যসাচীর কণ্ঠে খুবই পরিচিত। কবিতাটির নাম আনন্দ ভৈরবী। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল, এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনি দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি? সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি? সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর? সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র? আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আহা, কি অপূর্ব সুন্দর। শক্তি চট্টোপাধ্যায় যেমন প্রিয় কবি, আমাদের প্রচুর প্রিয় কবিদের মধ্যে একজন গুলজারজি। আমি তো জানি সেই গুলজার আমার একটুখানি বেশি প্রেম। আর একটা সময় আমি বলতাম আমি একটা গুলজারজি শোনাই। লেখা প্রধান, মানে লিরিক্স ওরিয়েন্টেড সং, কথা প্রধান বলতে যা বোঝায়। এটার বাংলাও আছে, আমি হিন্দিটা গাইছি। থোড়ি খালিশ হোগি, थोड़ा सा गम होगा, तन्हाई तो होगी, एहसास कम होगा, गहरे खरासों की गहरी निशानियां हैं, चेहरे के नीचे कितनी सारी कहानियां हैं, माजी के सिलसिले जा चुके, जाने दो ना ना ना, जाने दो मुझे, जाने दो, रंजिशे या गिले वफा के सिले जो गए जाने दो, যেতে দাও আমায়।